একটি দল যে মাত্র 2 বছর আগে জন্ম নিয়েছিল, সেই দল 234টির মধ্যে 108টি আসনে জিতে তামিলনাড়ুতে এককভাবে বৃহত্তম পালাবদল ঘটালো। ডিএমকে পেল মাত্র 59টি সিট, এডিএমকে পেল মোটে 47টি। 59 বছরের পুরনো দ্রাবিড়িয়ান রাজনীতি এই দুই বিশাল দানবকে মাটিতে মিশিয়ে দিল। সেই দলের নেতার নাম অনেকে হয়তো আমরা জানি, বিজয়, যাকে আমরা থালাপতি বিজয় বলে ডাকি। তামিল সিনেমার সুপারস্টার, যার শেষ সিনেমা মুক্তি পেয়েছিল 2026-এ, আর সেই বছরই তিনি হয়ে ওঠেন সম্ভাব্য মুখ্যমন্ত্রীর ক্যান্ডিডেট। প্রশ্ন হলো, কিভাবে এটা সম্ভব হলো? একজন অভিনেতা যে মাত্র 2 বছর আগে একটি দল নির্মাণ করলেন, এই অসম্ভবকে সম্ভব কি করে করলেন? এটা কি শুধু তারকা খ্যাতির জোর, নাকি এর পিছনে আছে এক অসাধারণ রাজনৈতিক কৌশল? নমস্কার, আমি দেবাশিস। আজকে আমরা এটাই বুঝবো, এই থালাপতি বিজয়ের জয়ের পেছনে আসল কারণটা কি, আসল কৌশলটা কি। জোসেফ বিজয় চন্দ্রশেখর, জন্ম 11ই জুন 1974-এ চেন্নাইতে। বাবা চলচ্চিত্র পরিচালক এস.এ. চন্দ্রশেখর, মা সঙ্গীত শিল্পী শোভা চন্দ্রশেখর। মাত্র 10 বছর বয়সে বাবার পরিচালিত বেত্রিতে শিশুশিল্পী হয়ে তিনি অভিনয়ের সূচনা করেছিলেন। 1992 সালে 18 বছর বয়সে প্রথম নায়ক হিসাবে বিজয় পর্দায় এলেন নালাইয়া থিপুতে। শুরুটা মসৃণ ছিল না, কিন্তু 1996 সালে পুভে উনকাগ্গা তার প্রথম বড় হিট। এরপর একে একে বাকি হিটগুলো এলো, যেমন গিল্লি 2004-এ, থুপ্পাকি 2012-তে, কাঠি 2014-তে, মেরসাল 2017-তে, বিগিল 2019-এ, মাস্টার 2021-এ, লিও 2023-এ। 30 বছরে সিনেমা জীবনে তিনি 69টি ছবিতে নায়ক, ভারতের সর্বোচ্চ পরিশ্রমপ্রাপ্ত অভিনেতাদের একজন। তার শেষ ছবি জননায়কের জন্য তিনি পেয়েছিলেন প্রায় 275 কোটি টাকা, আর তার ডাকনাম থালাপতি, অর্থাৎ কমান্ডার। কিন্তু শুধু সিনেমা নয়, বিজয় তার গোটা কেরিয়ারে এমন সব চরিত্র বেছে নিলেন যেগুলো সাধারণ মানুষের কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে, শোষিতের পাশে দাঁড়ায়। মেরসালে স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা নিয়ে বা সরকারের নির্বাচনী জালিয়াতির বিরুদ্ধে তার সিনেমাগুলো আসলে রাজনৈতিক বার্তাও বহন করে। এটাই প্রথম পাঠ। রাজনীতিতে আসার আগেই বিজয় তার ব্র্যান্ড তৈরি করে ফেলেছিলেন, মানুষের মানুষ। 2009 সালে বিজয় তার ফ্ল্যান কাপগুলোকে একটা ছাতার নিচে আনলেন, নাম দিলেন বিজয় মক্কাল ইয়াক্কাম। তামিলনাড়ু জুড়ে তখন তার ফ্ল্যান কাপের সংখ্যা ছিল প্রায় 85,000। 2011 সালে সংগঠন জয়ললিতার ADIMK কে সমর্থন করলো। জয়ললিতার নির্বাচনের কাজে এই সংগঠন মাঠে নামলো। তখনই বোঝা গেল এই ফ্যান ক্লাব আসলে একটি সুপ্ত বা লুকোনো রাজনৈতিক শক্তি। 2021 সালে স্থানীয় নির্বাচনে সরাসরি প্রার্থী দিল বিজয় মক্কাল ইয়াক্কাম। 169টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতল 115টিতে। এটি একটি বিশাল সতর্কবার্তা ছিল প্রতিষ্ঠিত দলগুলির জন্য। 2রা ফেব্রুয়ারি 2024 বিজয় সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করলেন তার দলের কথা। জন্ম হলো তামিলাগা বেত্রি কাজাগাম, যেটা আমরা এখন সবাই জানি টিভিকে নামে, অর্থাৎ তামিলনাড়ুর বিজয়ী দল, এবং পরিষ্কার জানালেন 2026 সালের বিধানসভা নির্বাচনে সমস্ত 234টি আসনে একাই লড়বেন। এই ঘোষণাটি নিজেই একটি বার্তা ছিল, কোনো জোট নয়, কোনো আপোষ নয়। বিজয় রাজনৈতিক উত্থানের পিছনে ছিল কয়েকটি অসাধারণ রণকৌশল। একে একে দেখা যাক সেগুলি কি। প্রথমত, একাই লড়াই করব একটি পরিচয়ে। তামিলনাড়ুর রাজনীতিতে জোট করে লড়াই করা এটা একটি প্রথা হয়ে এসেছিল, কিন্তু বিজয় প্রথমে সে প্রথায় ভাঙলেন। 234টি আসনে একাই প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সিদ্ধান্ত নিলেন তার দল। এতে ভোট ভাগ হওয়ার তো ঝুঁকি ছিল, কিন্তু পরিষ্কার বার্তা গেল, আমরা কারো ওপর নির্ভরশীল নই। 2 নম্বর কৌশল হলো বিশাল সম্মেলন। অক্টোবর 2024-এ বিক্রমবাটিতে টিভিকের প্রথম রাজনৈতিক সম্মেলনে এসেছিলেন 8 লক্ষেরও বেশি মানুষ। এটা ছিল তামিলনাড়ুর সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় রাজনৈতিক জমায়েত। সেখানে বিজয় স্পষ্ট বলেছিলেন বিজেপি তাদের আদর্শগত প্রতিপক্ষ এবং ডিএমকে দুর্নীতির কারণে রাজনৈতিক প্রতিপক্ষ। দুই দল থেকেই বিজয় নিজেকে আলাদা করে নিলেন। আর তৃতীয় কৌশল, বুথ স্তর থেকে সংগঠন। 2025 সালের ফেব্রুয়ারিতে টিভিকে ঘোষণা করলো যে তারা 70,000 বুথ এজেন্ট নিয়োগ করবে,
অর্থাৎ প্রতিটি পোলিং বুথে একজন করে দলীয় কর্মী। এটি ভারতীয় রাজনীতিতে একটি সংগঠিত দলের প্রমাণ, শুধু তারকা জনপ্রিয়তা নয়, মাটির রাজনীতিতেও বিশ্বাস। চতুর্থ কৌশল, সোশ্যাল মিডিয়া আধিপত্য। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন বিজয়ের একটি অনন্য সুবিধা আছে। মাটিতে বেশি প্রচার না করলেও লক্ষ লক্ষ মানুষের কাছে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে যেতেন, এতটাই তার জনপ্রিয়তা ছিল। যে প্রজন্ম মোবাইলে বড় হয়েছে তাদের কাছে বিজয়ের ডিজিটাল উপস্থিতি ছিল অপ্রতিরোধ্য। টিভিকে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াটি ছিল সবচেয়ে আলাদা। বিজয় নিজে সরাসরি ব্যক্তিগত সাক্ষাৎকার নিলেন প্রার্থীদের। প্রথম দফায় 50 জন প্রার্থীকে তিনি নিজে সাক্ষাৎকার নিলেন। অগ্রাধিকার পেলেন তারা যারা 10 বছরের বেশি ধরে বিজয় মাক্কাল ইয়ালাক্কামের সঙ্গে যুক্ত ছিলেন, যারা স্থানীয় নির্বাচনে জয়ী হয়েছেন এবং যারা জমিনি স্তরে কাজ করেছেন। দলের একজন ঊর্ধ্বতন কর্তা বলেছিলেন, আমরা তাদেরকে অগ্রাধিকার দিচ্ছি যারা ধারাবাহিকভাবে পার্টি ও তার কার্যক্রমকে সমর্থন করে আসছে। অর্থাৎ অর্থ নয়, আনুগত্য ও কর্ম ছিল প্রার্থী বাছাইয়ের মানদণ্ড। 30শে মার্চ 2026-এ একসঙ্গে সমস্ত 234টি আসনে বিজয় তালিকা প্রকাশ করলেন। এতে ছিলেন দলিত চিকিৎসক, চলচ্চিত্র নির্মাতা, মুখগুলো নতুন কিন্তু শিকড় গভীর। এর মধ্যে প্রার্থী ছিলেন তার নিজের ড্রাইভারের ছেলেও। প্রশ্ন হলো, ভোটাররা কেন তাকে এত ভোট দিলেন? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা আমাদের জানতে হবে। তামিলনাড়ুতে মোট ভোটার ছিলেন প্রায় 5.7 কোটি। এর মধ্যে 12.51 লক্ষ প্রথমবার ভোটার, অর্থাৎ 18 বছর পূর্ণ করেছে। আর 20 থেকে 40 বছর বয়সী ভোটার ছিলেন প্রায় মোট ভোটারের 40%। এই প্রজন্ম বিজয়ের সিনেমা দেখে বড় হয়েছে। থালাপতি তাদের কাছে শুধু পর্দার নায়ক নন, একজন আইকন। তার বিজয় যখন বললেন, তোমাদের বিজয়কে, তোমাদের ভাইকে একটা সুযোগ দাও, সেই কথা সরাসরি তাদের মনে বিঁধল। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, ডিএমকে বা এআইএডিএমকে কেউ এই মুহূর্তে তরুণ প্রজন্মকে কার্যকরভাবে কোনোভাবে উদ্বুদ্ধ করতে পারছে না। আর এই খালি জায়গাটায় বিজয় খুব কৌশলভাবে দখল করলেন। এছাড়াও নিরপেক্ষ ভোটার ছিলেন এবং উভয় দলের প্রতি ক্ষুব্ধ মানুষও ছিলেন যারা বিজয়কে ভোট দিয়েছেন, যারা পরিবর্তন চাইছিলেন। তারাও ভিড় করেছিলেন বিজয়ের দিকে। তামিলনাড়ুতে ভোটার টার্নারাউন্ড ছিল প্রায় 85.1%। তামিলনাড়ুর ইতিহাসে বিধানসভা নির্বাচনে এর আগে কখনো এত ভোটার টার্নআউট হয়নি। এটা কিন্তু কাকতালীয় নয়। 29শে মার্চ 2026-এ টিভিকে ইস্তেহার প্রকাশ হলো। এটা পড়লে বোঝা যায় প্রতিটি লাইনে লেখা রয়েছে নির্দিষ্ট একটি শ্রেণীর কথা মাথায় রেখে। তরুণদের জন্য ছিল মাদকযুক্ত রাজ্য, চাকরির নিশ্চয়তা, সরকারি কলেজের ছাত্রছাত্রীদের বিনামূল্যে ল্যাপটপ ও স্টার্টআপ ঋণ। দরিদ্রদের জন্য ছিল 10 লক্ষ বাড়ি নির্মাণ, বৃদ্ধ বয়সের পেনশন 1200 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকার প্রতিশ্রুতি। ইশতেহার যেন একটি আয়না, যেখানে তামিলনাড়ুর সাধারণ মানুষ নিজেদের সমস্যার প্রতিফলন দেখতে পেল। কিন্তু এই সাফল্যের অধ্যায়ে বাধা অনেক ছিল। 27শে সেপ্টেম্বর 2025 কারুরে একটি টিভিকে রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে 41 জনের মৃত্যু হলো। এটি বিজয়ের জন্য একটি বড় ধাক্কা ছিল। সিবিআই তদন্ত শুরু হলো তার বিপক্ষে, কিন্তু বিজয় দ্রুত পদক্ষেপ নিলেন। মৃতদের পরিবারকে 20 লক্ষ টাকা করে দিলেন আর আহতদের 2 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করলেন। পরে নিচে গিয়ে পরিবারের লোকজনদের সঙ্গে তিনি দেখাও করেছিলেন। তার শেষ সিনেমা জননায়কা নিয়ে বিতর্ক হলো। সেন্সর বোর্ড শেষ মুহূর্তে ছাড়পত্র আটকে দিল। অনেকে মনে করেন এটি ছিল রাজনৈতিক চাপ, কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন এই বিতর্ক উল্টে বিজয়কে ক্ষমতাধারীদের লক্ষ্য হিসাবে উপস্থাপন করলো, যা তার জনসমর্থন ছিল তা আরো বহুগুণ বাড়িয়ে দিল। তামিলনাড়ুতে অভিনেতা রাজনীতিবিদ হওয়ার ইতিহাস নতুন নয়, আগেও ছিল। এমজি রামাচন্দ্রন 1977 সালে ক্ষমতায় এসেছিলেন। জয়ললিতা অভিনেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তামিল পর্দা ও রাজনীতির সীমানা সবসময় ছিল অস্পষ্ট। কিন্তু বিজয় যেটা করলেন সেটা নতুন। তিনি ডিজিটাল যুগের সেই ঐতিহ্যকে পুনর্নির্মাণ করলেন। পর্দায় সমাজ সচেতন ভূমিকা, মাঠে 85,000 ফ্যান ক্লাবের নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়ায় তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি যোগাযোগ, এই তিনটি সমন্বয়ে তিনি একটি সম্পূর্ণ নতুন রাজনৈতিক মডেল তৈরি করলেন। এই গল্প শুধু একজন তারকার গল্প নয়, এটি একটি কৌশলের গল্প, এটি একটি দৃষ্টিভঙ্গির গল্প, যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। যেমন, আস্থা তৈরিতে সময় লাগে।
বিজয় 2009 থেকে ধীরে ধীরে মানুষের সঙ্গে সংযোগ তৈরি করেছিলেন, দানশীলতায়, সামাজিক কাজে নিজেকে ধীরে ধীরে জড়িয়ে রেখেছিলেন। 2024 সালের ঘোষণাটা আচমকা ছিল না, এর পিছনে দীর্ঘদিনের পরিশ্রমও ছিল। আমরা আরো যা শিখতে পারি সেটা হলো সংগঠন ছাড়া জনপ্রিয়তা অর্থহীন। 85,000 ফ্যান ক্লাব যদি শুধু উৎসবের ভিড় হতো তাহলে ভোটে কাজে আসতো না। তাদের রাজনৈতিক কর্মীতে রূপান্তরিত করাটাই ছিল মূল চাবিকাঠি। তৃতীয় পাঠ, নিজের দর্শক চেনা। বিজয় জানতেন তার মূল দর্শক কারা, 20 থেকে 40 বছরের তরুণ প্রজন্ম। পুরো ইস্তেহারে, পুরো প্রচারে এই দর্শকদের মাথায় রেখে করা হয়েছিল। চতুর্থ পাঠ, বিরোধীদের মাঝে আলাদা পথ। ডিএমকেও না, বিজেপিও না, নিজস্ব পরিচয় তৈরি করো। এই তৃতীয় পথ তামিলনাড়ুর ক্লান্ত ভোটারদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ছিল। আর পঞ্চম পাঠ, সংকটে সৎ থাকো। কারুরের ঘটনার পরে বিজয় পালিয়ে যাননি, অস্বীকার করেননি, সরাসরি দায়িত্ব নিয়েছেন, ক্ষতিপূরণ দিয়েছেন, সামনে এসেছেন। এটা তাকে মানুষের মানুষ হিসাবে আরো দৃঢ় করেছে। 59 বছর ধরে তামিলনাড়ুতে ডিএমকে আর এডিএমকে এর মধ্যে সমতা আবর্তিত হচ্ছিল। একটি 50 বছরের পুরনো দলকে বিজয় ভেঙে দিলেন মাত্র 2 বছরে। এটা কি শুধু সিনেমার ম্যাজিক? না, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার এবং সময় মতো সঠিক বার্তার শক্তি। থালাপতি অর্থাৎ কমান্ডার, আজ সেই কমান্ডার সত্যিকারের ময়দান নেমেছেন এবং প্রথম যুদ্ধে জিতেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আরো ভালো ভালো বিষয় নিয়ে কথা বলার জন্য আমাকে আরো উদ্বুদ্ধ করুন। নমস্কার।